আসসালামু আলাইকুম। গার্মেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমি আজ নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। সেখানে আমাদের আজকের পড়ার বিষয়, আমি গত ক্লাসে কিছুটা আলোচনা করেছি। আজকে আমরা পড়াবো ভরবেগ। ভরবেগ যাকে আমরা ইংরেজিতে বলে থাকি মোমেন্টাম। ভরবেগ বা মোমেন্টাম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভরবেগ বা মোমেন্টাম সম্পর্কে আমরা আলোচনায় আসব। সেক্ষেত্রে আমরা প্রথমে আসি ভরবেগটা কী জিনিস। ভর বেগ শব্দটা দুটো আমরা ভাঙলে বুঝতে পারি, একটাকে পাচ্ছি ভর আর একটা পাচ্ছি বেগ, অর্থাৎ এই দুটো সমষ্টি আমাদের ভরবেগ। এই দুজনের সমষ্টি আমরা ভরবেগ বলে থাকি। ভরকে আমরা ডিনোট করে থাকি বা এম দ্বারা, এবং বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। এই দুজন যদি গুণ করি অর্থাৎ এম গুণ ভি, সেটাকে আমরা ভরবেগ বলবো এবং তাকে আমরা পি দ্বারা চিহ্নিত করে থাকি। তাহলে ভরবেগকে আমরা পি দ্বারা চিহ্নিত করি, অর্থাৎ এম গুণ ভি বা এম গুণ ইউ যেটাই হোক না কেন আমাদের অর্থাৎ বেগ থাকতে হবে। অর্থাৎ কোনো বস্তুর বেগ অবস্থায় তার ভরের গুণফলের যে মানটা আসে সেটাকে আমরা ভরবেগ বলে থাকি। একটা বস্তুকে আমরা এটা আছে এখানে, এই বস্তুটাকে আমরা একটা বেগের মাধ্যমে সেটাকে যদি কোনো এক স্থানে অবস্থান করি, যে কোনো প্রকার বেগ, হঠাৎ করে কোনো এক মুহূর্তে এই বস্তুটা এসে আমার কাছে দেখছি যে এই বস্তুটার একটা বেগ নিয়ে এখানে আমি দেখতে পাচ্ছি যে বেগ নিয়ে চলে যাচ্ছে। সেক্ষেত্রে সেই বস্তুটার একটা ভর আমার জানতে হবে। যে বস্তুটার ভর এম এর মান আমরা জানি, এম এর মান আমাদের জানা আছে 100 কেজি। তাহলে আমাদের ভরবেগ হবে পির মান হবে এম ইন্টু ভি, এই দুজনের গুণফল, অর্থাৎ 100 ইন্টু 10, এই দুজন গুণ করলে আমাদের যেটা হবে এটাই আমাদের ভরবেগ। অর্থাৎ বেগ থাকা অবস্থায় বস্তুর ভরের গুণফলকে আমরা ভরবেগ বলে থাকি। ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি, সেটা আমরা বুঝতে পারছি। ভরবেগের একক আমরা একটু এখানেই দেখছি, এটা কেজি আর এটা এম এস ইনভার্স 1, অর্থাৎ বেগের একক হচ্ছে এম এস ইনভার্স 1 আর এটা কেজি। এইখানে যদি আমরা প্রকাশ করি কেজি, দুটোই গুণ ইন্টু এম এস ইনভার্স 1, অর্থাৎ ভরবেগের একক এইটুকু কেজি এম এস ইনভার্স 1। ভরবেগকে যদি মাত্রা দিয়ে প্রকাশ করা হয়, মাত্রা দিয়ে আমরা এটার মাত্রা আমরা জানি এল টি ইনভার্স 1, আর এটার মাত্রা আমরা জানি এম, অর্থাৎ টোটাল এইটা হচ্ছে একক, ভরবেগের একক। আর মাত্রা হবে মাত্রা আমরা জানি মাত্রা হবে এল এম বড় হাতের এম এল টি ইনভার্স 1। তাহলে মাত্রা এটা, আর একক এটা কেজি ইন্টু এম এস ইনভার্স 1। আমরা ছোট্ট করে একটু জানতে চাচ্ছি, অর্থাৎ আমাদের বেশি একটা বিস্তারিত এখানে বলছি না, পরবর্তীতে আমরা একটু এটা জানানোর চেষ্টা করব। তাহলে ভরবেগ সম্পর্কে আমাদের অধ্যায়তে একটি সমাধান প্রশ্ন আছে অঙ্কের, অর্থাৎ তুমি একটি টেনিস বল 10 ms ইনভার্স বেগে একটি দেওয়ালকে ছুড়ে দেওয়ার পর এটা একই দ্রুতিতে ঠিক তোমার দিকে ফিরে আসছে। বলটার ভর 100 গ্রাম হলে ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তনটার সম্পর্কে, অর্থাৎ আমি একটা বল ছুড়ে মারছি কোনো এক স্থানে, সেখান থেকে আমার কাছে আবার ব্যাক আসছে। অর্থাৎ আমরা টেনিস বল জানি, আমাদের ক্রিকেট বল, এগুলো কোথাও মারলে সেটা আবার ফিরে আসে। এই ফিরে আসার এই যে আমি একটা বেগে ওটাকে নিক্ষেপ করলাম, সেটা আবার আমার কাছে ফিরে আসছে, এই ভরবেগের পরিবর্তন। এখানে আঘাত করার পরে আবার ফিরে আসছে, এই ভরবেগের পরিবর্তনটা কি সেটা আমাকে আমরা এখন বের করব। সেটাই বলছে ভরবেগের পরিবর্তন যদি এই ধরনের পরিবর্তন হয়, অর্থাৎ আমরা যখন নিক্ষেপ করেছি এই অবস্থাটাই, এই পরিবর্তনটা এইখানে যে ভরবেগ হবে, অর্থাৎ আমার বেগ জানতে হবে, সেটা হচ্ছে এম ভি, এটা বলতে পারি। অর্থাৎ এই অবস্থায় আমরা এই ভরবেগ বস্তুটা যখন আমরা নিক্ষেপ করছি, এরপরে দেওয়ালের উপর আঘাত করার পরে আবার বস্তুটা ফিরে আসছে, বলটা ফিরে আসছে, অর্থাৎ সেই ক্ষেত্রে এইটা নিউটনের সেই তৃতীয় সূত্রের ব্যাখ্যা,
সেখানে আমার এই বেগ ভরবেগটা দেওয়ালের উপর আঘাত করছে, দেওয়াল উল্টা এর উপর অর্থাৎ বলের উপর সেই পরিমাণ ভরবেগ আঘাত করছে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, সেটাই সেই ক্ষেত্রে ঠিক বিপরীতমুখী। আমি যে পরিমাণ দিচ্ছি এর বিপরীত, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি -mv, অর্থাৎ প্রথম আমরা এই পরিমাণটা এটা প্রয়োগ করছি আর এইটা ফিরে পাচ্ছে, এটা প্রয়োগ করছে, এটা ফিরে পাচ্ছে এটা। এখন পরিবর্তনের কথা যদি আসে তাহলে পরিবর্তন বলতে আমরা জিনিস এটা থেকে এটা বিয়োগ করার নামটাই বলে পরিবর্তন। mv মাইনাস mv এইটাই পরিবর্তন, অর্থাৎ mv প্লাস mv অর্থাৎ 2mv। এখন এইখানে আমরা যদি মানটুগুলো বসাই দিই তাহলে আমরা এই পরিবর্তনটা বের করতে পারবো। তোমরা বুঝতে পারছো এটা ভরবেগ এর সাথে শক্তির সংরক্ষণশীলতার একটি সম্পর্ক আছে, শক্তির সংরক্ষণশীলতার একটি সম্পর্ক আছে, সেইটা সম্পর্কে আমরা একটু কিছু বলবো। অর্থাৎ ভরবেগ ও শক্তির সংরক্ষণশীলতা, ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা, সংরক্ষণশীলতা ভরবেগের মাধ্যমে শক্তি সংরক্ষণ করা। অর্থাৎ আমরা এটাকে এভাবে বলতে পারি যে একই পথে চলমান দুইটা বস্তু একই দিকে বেগবান চলছে, এটারও একটা ভর আছে, এটারও একটা ভর আছে, এটা m1 এটা m2 আমরা মনে করি, এইটারও একটা বেগ আছে, এটারও একটা বেগ আছে, এটা u1 এটা u2 বলছি। অর্থাৎ বেগ একটা বেগের মাধ্যমে এটা চলছে, দুটাই চলছে সামনের দিকে। কোনো এক মুহূর্তে যদি এই বস্তুটার বেগ কম থাকে, এটার বেগ এটার চেয়ে কম, অর্থাৎ u1 এর বেগ অবশ্যই u2 চেয়ে বেশি, তাহলে এটা একই পথে চলার মাধ্যমে কোনো এক মুহূর্তে এটা যে এটাকে আঘাত করবে, তাহলে কিছু এই যে শক্তির আদান প্রদান হবে, এর শক্তি এর ভিতর যাবে বা এটার এর ভিতর যাবে, এই পরিবর্তনটা কি হয় সেটা আমরা এই ভরবেগের মাধ্যমে বের করতে পারবো। অর্থাৎ ভরবেগের মাধ্যমে এই শক্তির আদান প্রদান বা সংরক্ষণশীলতা থাকে কিনা এটা আমরা এখানে বের করার চেষ্টা করব। অর্থাৎ সেই ক্ষেত্রে এইটাকে যখন যদি একটা বেগে আমি চলমান মনে করি, তাহলে কোনো এক সময় এটা এখানে এসে দুজনই আঘাত করবে, অর্থাৎ দুটো বস্তু এক হবে, আবার কিছু সময় পরে বস্তু দুটো আলাদা হয়ে যাবে, দুটো বস্তু আলাদা হয়ে যাবে, তখন এদের একটা বেগ হবে, এদেরও একটা বেগ হবে, কিন্তু সেই ভর তো একই আছে, ভরের তো পরিবর্তন নেই, শুধু একটাই পরিবর্তন আছে, বেগের পরিবর্তন হওয়া, অর্থাৎ আঘাতের পরে। আমি তো যাচ্ছি যে সংরক্ষণশীলতার ব্যাখ্যা দিতে, অর্থাৎ একত্রিত না হলে, অর্থাৎ আঘাত না পেলে তো আমি সংরক্ষণশীলতায় আসতে পারছি না। সেক্ষেত্রে যখন একত্রিত হওয়ার পরে বেগ পরিবর্তন হয়েছে, সেই অবস্থায় কি অবস্থা নেই সেটা আমাদের জানার বিষয়, সেটাই বের করব। তাহলে এই অবস্থায় এই বস্তুর ভরবেগের, এই অবস্থায় তাদের ভরবেগের মান হবে প্রথম বস্তুর জন্য m1 u1 এইটার জন্য, দ্বিতীয় বস্তুর জন্য m2 u2, দ্বিতীয় বস্তুর জন্য m2 u2 একই রকম। এখন যদি এই অবস্থায় আমরা বিবেচনা করি, এখানেও তো m1 m2 ছিল বস্তু দুটোর ভর, তাহলে এই অবস্থায় তার ভরবেগের m1 v1 আর এটা হচ্ছে m2 v2। আমাদের সূত্রে আমরা জানি ভরবেগের পরিবর্তন, অর্থাৎ এই দুটোর মান এবং এই দুটোর মানের সমষ্টি সর্বদা সমান থাকবে। এখন এটা তো গাণিতিক টার্ম, এখান থেকে আমার তো বোঝানোর বা বোঝার কিছু নাই যে গাণিতিকভাবে আমরা দেখছি এটা এরকম, কিন্তু বাস্তবিকভাবে কি, তার মানে আমাদের ডাটাগুলো একটা নির্দিষ্ট ডাটা থাকতে হবে, নির্দিষ্ট ডাটা থাকার পরে আমরা দেখতে পারবো যে বিষয়টা ঠিক আছে কিনা। তাহলে সেই ধরনের অঙ্কে আমরা সমাধানে আসবো, অর্থাৎ পরবর্তীতে। তাহলে বলতে চাচ্ছি যে ভরবেগের মাধ্যমে এই সংরক্ষণশীল নীতিও ঠিক থাকে, অর্থাৎ আদি ভরবেগের আর শেষ ভরবেগ সর্বদা সমান হবে, আদি ভরবেগ আর শেষ ভরবেগ সর্বদা সমান হবে যদি কোনো না কোনো শক্তির আদান প্রদান ঘটে, অর্থাৎ সেইখানে সংঘর্ষ বা অন্য কোনো কর্মকাণ্ড লিপ্ত হয়, তাহলে পরে এই অবস্থায় পরিণত হবে। এবং সেই ক্ষেত্রে আগের ভরবেগের পরিবর্তন, আগের ভরবেগ আর শেষের ভরবেগ সর্বদা সমান হবে।
ঠিক আছে, আমরা এইটা তো ভরবেগের ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি। এটা এই অবস্থাটা আমরা গতিশক্তির ক্ষেত্রেও বলতে পারি। আমরা গতিশক্তির সূত্র জানি। গতিশক্তির সূত্রকে আমরা লিখতে জানি যে গতিশক্তি, কোনো কিছুর গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। তো এই অবস্থায় গতিশক্তি, গতিশীল বস্তু যেহেতু, তাহলে এদের মধ্যে কোনো গতিশক্তি আছে। এই গতিশক্তি এই সংঘর্ষের পরে বা আগে এই গতিশক্তিরও একটা মিল থাকবে। সেই গতিশক্তি অর্থাৎ সংঘর্ষের আগের গতিশক্তি, এই অবস্থায় গতিশক্তি হাফ এম ইউ ওয়ান স্কয়ার, এই অবস্থার গতিশক্তি হাফ এম ইউ টু স্কয়ার। ঠিক এই অবস্থার গতিশক্তি হাফ এম ভি ওয়ান স্কয়ার, এটা হচ্ছে হাফ এম ভি টু স্কয়ার। অর্থাৎ একই বস্তুর দুই অবস্থার জন্য দুটো করে আমরা এখানে লিখতে পারছি, একটা প্রথম আর এটা শেষে, এটা প্রথম এটা শেষে, দুই বস্তুর দুই ধরনের। অর্থাৎ এই অবস্থায় এদের সমষ্টি এবং এদের সমষ্টি সর্বদা সমান হবে। তাহলে সেটা আমরা দেখছি যে গতিশক্তিটাও সর্বদা সমান হবে। এইগুলো আমরা গতিশক্তির বা সংরক্ষণশীল নীতির বিভিন্ন যখন সমস্যার সমাধানে যাবে তখন এটা বিস্তারিত বিশেষ ডাটা দিয়ে আমরা দেখাবো বা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম। ভরবেগের সম্পর্কে আমাদের কিছু বিষয় আমরা এখানে অবগত হওয়ার চেষ্টা করলাম। তো এরপরে আছে আমাদের কোনো বস্তু গতিশীল থাকলে, গতিশীল বস্তু, এই বস্তুর উপর যদি আমরা পুনরায় কোনো বল প্রয়োগ করি তাহলে সেই কী ঘটনা ঘটতে পারে সেই ধরনের একটা তথ্য। অর্থাৎ আমরা এখন পড়ার চেষ্টা করব নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র যেটা আমরা বাংলা বিবৃতি যেটা বলি, আমরা একটু লিখি, দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র বিবৃতিতে আমরা এটা বলছি যে বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। অর্থাৎ ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের পরিবর্তন। আমাদের যে ভরবেগটা আমরা পাচ্ছি, একটা বস্তুর ভরবেগ পাচ্ছে, এটা পরিবর্তন হচ্ছে। যদি বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর বেগ বাড়বে, তাহলে ভরবেগের পরিবর্তনও হবে। বেগ বাড়লে ভরবেগের পরিবর্তন হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই অবস্থায় এই বস্তুটার ভর যদি 10 কেজি হয় এবং এই অবস্থায় বেগ যদি 5 ms/1 হয় তাহলে ভরবেগ হচ্ছে 10 × 5 অর্থাৎ 50। একটু পরে এই অবস্থায় আমরা দেখছি এটার ভর সেই এক আছে, কিন্তু এটার বেগ হচ্ছে 10 ms/1 10। তাহলে সেই ক্ষেত্রে তার ভরবেগ, এটার পি এইখানে পি মান 100। আরও দূরে যে আমরা দেখতে পাচ্ছি ভর সেটাই আছে কিন্তু বেগ এখানে 15। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে দেখতে পাচ্ছি 150, অর্থাৎ পির মান এখানে এত। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই আমাদের ভরবেগের পরিবর্তন ঘটছে। এই যে পরিবর্তনটা, ভরবেগের পরিবর্তনটা, আমি যে বল প্রয়োগ করছি, এই নিউটন সাহেব আমাদের দ্বিতীয় সূত্রে সেটাই বলছে, এই বলের সমানুপাতিক হারে, সমানুপাতিক শব্দের অর্থ সমানুপাতিক হারে বাড়বে। সমানুপাতিক অর্থাৎ বল আমি যত দেব ভরবেগের পরিবর্তনটাও ঠিক ততটাই ঘটবে। ভরবেগের পরিবর্তন ঠিক বলের সাথে সাথে ভরবেগের পরিবর্তন ঠিক ততটাই ঘটবে। এইটা হচ্ছে সেই সমানুপাতিক চিহ্ন। আমরা এখানে সমানুপাতিক হারে এটা বৃদ্ধি পাবে। এবং যেদিকে বল প্রয়োগ করা হবে, আমরা বল প্রয়োগ করছি সামনের দিকে, আমাদের দিক থাকতে ভরবেগের পরিবর্তনও ঘটবে সেই দিকে, পরিবর্তনটাও ওই দিকে ঘটবে। আমি বল দিচ্ছি এইদিকে কিন্তু ভরবেগ এইদিকে পরিবর্তন আসবে, এটা হতে পারে না। অর্থাৎ ভরবেগের বল যেদিকে দেব
পরিবর্তনটাও সেই দিকে হবে। এই সম্পর্কে আমাদের যে তথ্যটা আছে সেটা আরেকটু বিস্তারিত একটু আমি দেখানোর চেষ্টা করছি। এটা অর্থাৎ আমরা যদি এখানে হিসাব করি তাহলে এটা মনে করছে একটা পথ, এই মধ্যে একটি বস্তু আছে এখানে, এই বস্তুটা এর গতিশীল আছে, এই পথেই ধাবমান, এর একটা ভর আছে, এর একটা বেগ আছে। এই বস্তুটা কিছু দূর পরে আমি এখানে দেখছি এটারও ভর সেই সেম ভর, কিন্তু বেগটা চেঞ্জ হয়ে গেছে, বেগটা ইউ। এই অবস্থায় তাহলে এর একটা ভরবেগের পরিবর্তন ঘটছে, আগে একটা ভরবেগ ছিল, পরে একটা ভরবেগ। তাহলে এই ভরবেগটা কেমন আমি সেটা প্রথম আদি ভরবেগ, আমরা প্রথম এটাকে বলি আদি ভরবেগ। আদি ভরবেগ অর্থাৎ ভর আর বেগের গুণফলকে আমরা বলছি এম ইউ, একটু বড় করে লিখি এম ইউ। আর এই অবস্থায় যদি হিসাব করি তাহলে এটাকে বলবো শেষ ভরবেগ। সেক্ষেত্রে আমরা লিখতে পারছি এটাও ভর এম, এটার বেগ হচ্ছে ভি। তাহলে একটা ক্ষেত্রে আমরা ভরবেগ পাচ্ছি এম ইউ, আর একটা ক্ষেত্রে পাচ্ছি এম ভি। এই যে দুটো ভরবেগ পেলাম, অর্থাৎ একটা এই অবশ্যই এই বেগটা বেশি হতে পারে বা কম হতে পারে, যেটাই হোক না কেন হতে পারে। তো সেই ক্ষেত্রে কম বেশি হতে পারে, যেহেতু বেগের বলের ফলে এটা পরিবর্তন ঘটছে। তাহলে এখানে ভরবেগের পরিবর্তন হতে পারে। দেখি পরিবর্তনটা কতটুকু হতে পারে। সে পরিবর্তন অর্থাৎ এই যে দুজনের পরিবর্তন বলতে আমরা বিয়োগ করে দেখাতে পারি বি মাইনাস, এটা পরিবর্তন আমরা দেখাচ্ছি যে এম ভি মাইনাস এম ভি, বড়টা থেকে আমরা ছোটোটা বাদ দিলাম, পরিবর্তনটা আমরা খুঁজে পেয়েছি। এখন যদি মনে করি এই যে ঘটনাটা ঘটানোর জন্য আমরা একটা নির্দিষ্ট টাইম বিবেচনা করতে পারি, যে এই ঘটনাটা ঘটতে আমার একটা টি সেকেন্ড সময় লেগেছে, একটা টাইম যদি চিন্তা করি তাহলে পরিবর্তনের হার প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে কতটুকু পরিবর্তন ঘটেছে সেটা আমরা নির্ণয় করতে পারলে, অর্থাৎ এইটাকে পরিবর্তনের হার, তাহলে সেটা আসবে এম ভি মাইনাস এম ইউ বাই টি, অর্থাৎ টি দিয়ে ভাগ করার মাধ্যমে প্রতি মুহূর্তে কী পরিমাণ আছে আমরা সেটা খুঁজে বের করার চেষ্টা করছি। এই অবস্থায় আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এমকে যদি কমন রাখি তাহলে ভি মাইনাস ইউ বাই, এটাকে টি লেখা যাচ্ছে। আমরা এই ঘটনাটা এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি, এটা আসলো আমাদের ভরবেগের থেকে, অর্থাৎ ভরবেগ থেকে এই অবস্থা আমরা পাচ্ছি। তাই আমরা এইখানে এই ঘটনাটুক, এই ঘটনা এম বাদে যে ঘটনাটা এখানে আছে আমাদের, এই ঘটনাকে আমরা আর একটা বিশেষ জিনিস বলতে পারি। অর্থাৎ এটা দেখছি বেগ পরিবর্তনের হারকে, বেগ পরিবর্তনের হার, আমরা আবার বলছি বেগ পরিবর্তন, এটাও একটা বেগ, এটাও একটা বেগ, অর্থাৎ বেগ পরিবর্তনের হার টি দিয়ে সময় দিয়ে ভাগ করা আছে। বেগ পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলে থাকি, বেগ পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলে থাকি। অর্থাৎ আমরা একে ডিনোট করতে পারি ভি মাইনাস ইউ বাই টি দ্বারা, অর্থাৎ এর স্থানে এইটা হয় বা এর স্থানে এ লিখতে পারি। তাহলে এখানে তো সেটাই দেখতে পাচ্ছে, অর্থাৎ এম ইন্টু এইটা সমান এ লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি এখানে আমরা ভরবেগের পরিবর্তনের হার এই অবস্থায় আমরা এটা আসছে, অর্থাৎ আমাদের এর স্থানে ভি মাইনাস ইউ বাই টি এটা হতে পারে। তাহলে এইটাই সেই নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা এবার লিখতে পারি এই যে ভরবেগের পরিবর্তনের হার আমরা যেটা পেয়েছি, প্রযুক্ত বলের, আমরা যে বলের মাধ্যমে এই ঘটনাটা ঘটলো সেই বল এফ, বলটা আমরা জানি এফ, প্রযুক্ত বলের এই পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা আমাদের মূল সূত্রের অংশ। কিন্তু আমরা এখানে সমানুপাতিকটা রাখবো না, তাহলে কি করব? সমানুপাতিক চিহ্নটা আমরা রাখবো না, এখানে কোনো প্রকারের সমানুপাতিক চিহ্নটাকে আমরা রাখতে চাচ্ছি না, সমানুপাতিক চিহ্নটাকে বাদ দেবো। সমানুপাতিক চিহ্নটাকে বাদ দেওয়ার জন্য আমরা এখানে তাহলে সমানুপাতিক অর্থাৎ কোনো কিছু গুণফলের মাধ্যমে সমান করা হয় সমানুপাতিক ওঠালে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি এখানে এফ সমান একটা কনস্ট্যান্ট কে রাখলাম এম এ।
তাহলে এখন দেখছো কে আছে, কেটাকেও আমরা উপেক্ষা করব বা বাদ দেব। সেই ক্ষেত্রে কি হতে পারে, কের মান যদি কের একটা নির্দিষ্ট মান হবে, আমরা কের মানকে যদি 1 করা যেত তাহলে কে আর লেখার প্রয়োজন হতো না। কের মানটাকে আমরা 1 করব। তাহলে আমাদের কি প্রয়োজন, এফের মানটাকেও 1 করতে হবে, এম এর মানটাকেও 1 নিতে হবে, এর মানটাকেও 1 করতে হবে। অর্থাৎ 1 কেজি ভরের বস্তু রাখতে হবে, 1 এমএস ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করতে হবে এবং 1 নিউটন বল প্রয়োগ করতে হবে। তাহলে সেই কথা, অর্থাৎ 1 কেজি ভরের একটা বস্তু নিয়ে 1 নিউটন বল প্রয়োগ করে 1 এমএস মিটার ত্বরণ সৃষ্টি করলে সেই ক্ষেত্রে কে এর মানটা আমরা 1 পেয়ে যাব। তখন আমাদের কে এর মান কী হবে, 1 হবে। অর্থাৎ সবগুলোর মান যদি 1 হয় তাহলে কে এর মানটাও 1 হবে। সেই ক্ষেত্রে কে এর জায়গায় এটা বসাইয়ে দিতে পারলে আমরা এফ সমান 1 ইন্টু এটা, অর্থাৎ এফ সমান এম এ লিখতে পারি। আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এফ সমান এম এ, তাহলে এই সূত্রটা অনেক বিখ্যাত সূত্র, পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা সূত্র। এই সূত্রটার আলোকে আমরা অনেক কিছু করে থাকি, অনেক সমস্যার সমাধান করে থাকি। এই সূত্রের তথ্য আমরা জানব, বলের তথ্য আমরা ইতিমধ্যে জেনে গেছি। সেই বিষয়গুলো নিয়ে সমস্যার সমাধান থাকলে সমস্যার সমাধান করব, আমাদের অনুশীলনীতে আছে বা তোমাদের বইতে আরও অন্যান্য সমস্যা আছে, সেগুলো দেখার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্ত অনেক ক্লাস আসছে। আমরা পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুত থেকেও যে কোনো মুহূর্তে তোমরা অ্যাসাইনমেন্ট পাবা। আশা করি তোমাদের আগের অ্যাসাইনমেন্ট লেখার কাজ সমাপ্ত করার চেষ্টা করছো এবং কোনো সমস্যা হলে তুমি তোমার শ্রেণীর শিক্ষককে জানানোর চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।